হ্যালো ফ্যামিলি, তো যেমন বলা তেমন কাজ। আমি তোমাদেরকে বলেছিলাম আলিপুর মিউজিয়ামের পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2 বলতে এই আলিপুর জেলে যে আমাদের শহীদ বিপ্লবীরা থাকতেন এই জেলে, তো তাদেরই কিছু অজানা, মানে আমার কিছু অজানা, তোমাদেরও নিশ্চয়ই কিছু অজানা, সেই সমস্ত তুলে ধরেছে একটা ভিডিওর মাধ্যমে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো চলো তোমরা দেখো, তোমাদেরও অনেকটা ভালো লাগবে, তো দেখতে থাকো। একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেলা। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসত, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছিল, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীতে অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। স্বভাবত উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে বিচার তার দেশে। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় 1908 সালের 2রা মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বিপ্লবী অন্ধকারে বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের 4 দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাবিত ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বারীন্দ্র ঘোষ সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এলো নরেন্দ্রনাথ গোসাই ব্রিটিশ সরকারের তার সাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা যেন ব্রিটিশকে জানাবে। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। বিপ্লবীরা নরেন্দ্র গোসাইকে হত্যা করেছে। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ নরেন্দ্র গোসাইকে হত্যার উদ্যোগ নিয়েছে। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত দিল তার আগে তারা একবার নরেন্দ্র গোসাইয়ের সঙ্গে দেখা করবেন। 1908 সালের 31 অগস্ট নরেন্দ্র গোসাই তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে গুলির পর গুলি চালিয়ে তাকে শেষ করে দেওয়া হল। বিচারে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ
ফাঁসি। দুজনেরই বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাপানিতে পাঠানো হয়েছিল। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাপানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা লড়েছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু হয়নি। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলের প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর বাদেও ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করার এই অনালস প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুমোদিত। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল প্রণম্য।